যুদ্ধ, মহামারী, পারমাণবিক বোমার বিস্ফোরণে পৃথিবীর এমন অবস্থা হয়েছিল যে যেখানে বিশুদ্ধ পানি সহ নিরাপদ জায়গার অস্তিত্ব একেবারেই শেষ হয়েছে, শুধুমাত্র একটা জায়গা ব্যতীত। এই জায়গাটাকে এখানে দ্য পুল অফ ইনঅ্যাক্সেসিবিলিটি নামে পরিচয় করানো হয়েছে, যেখানে যাবার জন্য অন্যান্য এলাকার মানুষ মরিয়া হয়ে আছে। আজকে কথা হবে 2014 সালে রিলিজ হওয়া জর্জ মিলার পরিচালিত একটি অ্যাপোক্যালিপটিক অ্যাকশন ফিল্ম ফিউরোসিয়া এ ম্যাড ম্যাক্স স্যাগাকে নিয়ে। মুভির ইন্ট্রো লিখতে গিয়ে আমি নিজেই হাহুতাশে পড়ে গিয়েছি, কারণ এর কাহিনীর প্রতিটা অংশে এতটাই ম্যাগনেটিক ফিল আছে যে ভিডিও না দেখলে আমি আপনাদের বোঝাতে পারবো না। তো ছোট্ট করে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দাও। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। মুভির শুরুতে আমাদের দেখানো হয় দুইটা পিচ্চি মেয়ে গাছ থেকে ফল সংগ্রহ করছিল। ওর নাম ফিউরোসা। মেয়েটি ছিল অত্যন্ত চালাক প্রকৃতির। হঠাৎ পিছনে খেয়াল করে দেখে একদল ডাকাত ঘোড়ার মাংস ভাগাভাগি করছিল। ওর সাথের জনকে সেখানে রেখে সে ওদের কাছে গিয়ে তাদের বাইকের তেলের লাইন কেটে দিচ্ছে, যাতে করে এখান থেকে তারা বেশি দূরে পালাতে না পারে। কিন্তু এমন সময় সেখানে অন্য একজন ডাকাত এসে ওকে ধরে ফেলে। পায়ের মধ্যে চাকুটা বসিয়ে দিতেই বাঁশিতে ফু দিয়ে সে পালাতে চাইছিল। দুর্ভাগ্যবশত সে বেশি দূর যেতে না যেতেই ওদের হাতে বন্দী হয়ে যায়। ডাকাত দল আর দেরি না করে ওকে বেঁধে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এর মধ্যেই ফিউরোসার মায়ের কাছে তার বাঁশির শব্দ পৌঁছে গিয়েছে। তখন আমরা দেখতে পাই এই জায়গাটা বর্তমান পৃথিবী থেকে একদম আলাদা। এখানে আধুনিক জীবন ধারণের সব কিছুই আছে। এতক্ষণে ওর মা অন্য একজন সঙ্গীকে নিয়ে ওদের পিছু নিয়েছে। ঘোড়া থেকে নেমেই ডাকাত দলের একজনকে গুলি করে ফেলে দেওয়া হয়। ফিউরোসার মা ছুটে এসে অন্য একজনকে বাইক থেকে ফেলে দিয়ে সে তার বাইকে উঠে পড়ে। যাওয়ার সময় ওই ভদ্রমহিলা তাকে রাইফেল ও প্রয়োজনীয় গুলি দিয়ে বলে, যেখানেই যাও এই জায়গার কথা যেন গোপন থাকে। কিছু দূর যেতে না যেতেই সে আরেকজন ডাকাতকে গুলি করে ফেলে দেয়। কাছে এসে তার বাইকটা পাল্টিয়ে এই বাইকটা নিয়ে নেয়, কারণ এইটা আগেরটার থেকেও বেটার বাইক ছিল। ওদের ভাষায় যেটাকে থান্ডার বাইক বলা হয়। এতক্ষণে ফিউরোসা হুশ ফিরে পাইছে। সে এবারও ওই একই কাজটা করে। মুখের কাছে থাকায় আবারও তেলের লাইনটা সে দাঁত দিয়ে কাটা শুরু করে। চলতে চলতে মরুভূমির বুকে রাত নেমে আসে। ট্যাঙ্কের তেল শেষ হতেই যখন তাদের বাইক থেমে যায়, তখন তারা মাত্র 2 জন অবশিষ্ট ছিল। টাঙ্কি পাল্টানোর সময় একজন খেয়াল করে যে দূর থেকে তাদের ওই থান্ডার বাইকের শব্দ শোনা যাচ্ছিল। কি যেন মনে করে ওদের একজন সেখান থেকে পালাতে গেলে অন্যজন এসে তাকে থামিয়ে দেয়, কারণ সে চাইছিল এই মেয়েকে যদি তাদের লিডারের কাছে তুলে দেয়া যায় তাহলে তারা বড় ধরনের কোনো পুরস্কার পাবে। তাই ওকে ছেড়ে কোনোভাবেই যাওয়া যাবে না। পুরস্কারের কথা শুনে অন্যজন ফিউরোসাকে নিয়ে যেতে রাজি হয়। সারা রাত বাইক চালিয়ে সকালবেলা ফিউরোসার মা একটা উঁচু টিলার কাছে এসে স্নাইপার টার্গেট করে আছে। উপর থেকে খুব সহজেই একজনকে মারতে পারলেও অন্যজন ফিউরোসাকে নিয়ে ততক্ষণে তাদের আস্তানায় চলে আসছে। লিডারের কাছে যাবার আগে এই গোত্রের একজন লিডার তার সামনে এসে দাঁড়ায় আর ফিউরোসার ঠিকানা জানতে চায়, কিন্তু সে একটা কথাও বলে না। আর ওকে যে ধরে নিয়ে আসছে সেও তার ঠিকানা বলতে নারাজ, কারণ ওই জায়গার ঠিকানা সে সরাসরি লিডারের কাছে বলবে। উপায় না দেখে সে যখন ওকে ছেড়ে দেয়, তখন ফিউরোসা ওর কাঁধে ঝুলানো চাবুকটা টান দিয়ে বাইকের পিছনের চাকার সাথে লাগিয়ে দেয়। আর মুহূর্তের মধ্যেই চাবুক গলায় পেঁচিয়ে সে বাইক থেকে ছিটকে পড়ে যায় নিচে। তখন আমরা ওদের লিডারকে দেখতে পাই। ওর নাম ডিমেন্টাস। শেষ পর্যন্ত ওই কানা লোকটা ফিউরোসাকে ডিমেন্টাসের কাছে নিয়ে আসে। এখানে অর্গানিক মেকানিকের একজন দক্ষ লোক ছিল। সে ওকে খুব ভালোভাবে পরীক্ষা করে দেখে যে সে আসলে সুস্থ নাকি তার মাঝে কোনো ভাইরাস বা অন্য কোনো কিছু আছে। কিন্তু না, সে একেবারেই একজন ফার্টাইল ওমেন। ওরা যখন চেষ্টা করে ওর মুখ থেকে কোনো কথা বের করতে পারছিল না, তখন ডিমেন্টাস ওই লোকটাকে নিয়ে আসতে বলে। সে এতটাই অসুস্থ ছিল যে ওর গলা থেকে তখনও রক্ত বের হচ্ছিল। কথা বলতে না পারার কারণে ওকে উল্টো করে ঝোলানো হয়, যাতে সে মাটিতে একটা ওই এলাকার নির্দেশনা তৈরি করে দিতে পারে। ঠিক সেই সময়ে ফিউরোসা ছুটে এসে ওর গলায় কয়েকটা লাথি বসিয়ে দেয়, আর কিছুক্ষণ পরেই সে সেখানেই মারা যায়। পরিস্থিতি বুঝতে পেরে ডিমেন্টাস ওদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে, আর ওকে দেখাশোনা করার জন্য একজন মহিলা তার কাছে রাখা হয়। এই পিচ্চি মেয়েটার হিম্মত দেখে সে অবাক হয়েছিল। সে ওকে নিজের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারছে এই পিচ্চি বড় হলে অবশ্যই তার কাজে আসবে। বাইরে ভীষণ ধূলিঝড় সৃষ্টি হয়েছে। এই সুযোগে ফিউরোসার মা সেখানে চলে আসে। এই মহিলাকে মারতেই গেছিল, কি যেন মনে করে সে ওকে ছেড়ে দিয়ে ফিউরোসাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতক্ষণে ওই মহিলা ওদের পালানোর খবর তাদেরকে জানিয়ে দিছে। ধূলিঝড়ের কারণে তাদের বাইকের চাকার দাগ সাথে সাথে মিশে যাচ্ছিল, আর ডিমেন্টাস ওদের পিছু নিয়ে বেশ ঝামেলায় পড়ে যায়। অনেক দূরে এসে ফিউরোসার মা বুঝতে পারে যে ডিমেন্টাস এখনও ওর পিছু ছাড়েনি। তাই মেয়েকে ভালো করে বুঝিয়ে সে একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সে চাচ্ছে না যে এই হারামির দল যেন কোনোভাবেই তাদের ঠিকানা জানতে পারে।
ফিউরেসাকে একাই বাইকে করে পাঠিয়ে দেয়, কারণ তার রাস্তা জানা আছে। এবার সে নিজেই ওদের মুখোমুখি হবে, যাতে করে এই ফাঁকে ফিউরেসা তাদের থেকে আরও অনেক দূরে পালাতে পারে। ডিমেন্টাস তার সৈন্যদেরকে জানিয়ে দিয়েছিল যেন তারা ওকে না মেরে জীবিত ঘরে নিয়ে আসে। দূর থেকে গোলাগুলির আওয়াজ শুনে ফিউরেসা আর সামনে যেতে পারেনি। সে নিশ্চিত তার মা এখন বিপদে আছে। কাছে এসেই দেখে তাকে গাছের সাথে হাত পা টেনে বেঁধে রাখা হয়েছে, কিন্তু পাষাণ ডিমেন্টাসের মন একটুও গলেনি। তার চোখের সামনেই ওর মাকে সেখানে মেরে ফেলা হয়। ডিমেন্টাসের এই বর্বরতা দেখে তার হিস্টোরিম্যানও কেঁদে দিয়েছিল। দৃশ্যপট পাল্টে যায়। তার লোকজন নিয়ে ডিমেন্টাস এখন সিটাডেলের উদ্দেশ্যে রওনা দেয়। সিটাডেল একটা দুর্গের নাম ছিল। এইটা ছিল মরুভূমির বুকে একমাত্র জায়গা যেখানে পানি ছিল, শাসন ছিল, পর্যাপ্ত পরিমাণ খাবার উৎপাদন হয়, আর ছিল ইমর্টান জোয়ের ভয়ঙ্কর রাজত্ব। আমরা কিছুক্ষণ পরেই জোয়ের সিটাডেল সম্পর্কে জানতে পারবো। কিন্তু এই সীমাহীন মরুভূমিতে ম্যাপ ছাড়া সিটাডেলে পৌঁছানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। দিন রাত একাকার করে ডিমেন্টাস তার বিশাল বাহিনী নিয়ে চলতে থাকে। সে ফিউরেসাকে বেশ যত্নেই হিস্টোরিম্যানের সাথে রেখে দিয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ফিউরেসা রাতের তারা অনুসরণ করে তার হাতে একটা ম্যাপ আঁকতে থাকে, যাতে ভবিষ্যতে কোনো একদিন যেন এইটাকে কাজে লাগানো যায়। পরদিন সকাল হতেই যখন তারা আবারও যাত্রা শুরু করছিল, হঠাৎ তারা দেখতে পায় আকাশে কিসের যেন আতশবাজি ফোটানো হচ্ছে। গাড়িবহর ঘুরিয়ে সবাইকে নিয়ে এসে ওই দিকে রওনা দেয়। কাছে আসতেই দেখে সেখানে একজন ওয়ার বয় দাঁড়িয়ে আছে। অনেকদিন আগে পথ হারিয়ে এসে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল। আসলে এরা ছিল জোয়ের আদর্শ সৈনিক। গায়ে সব সময় তাদের সাদা রং মাখা থাকে, আর তাদের জীবন দর্শন ছিল লাইফ, ডাই অ্যান্ড লাইফ অ্যাগেইন। তারা ভাবত জয়ের জন্য যুদ্ধ করে মরতে পারলে মৃত্যুর পর তারা ভালহালাতে যাবে। ভালহালা হচ্ছে যোদ্ধাদের স্বর্গ, আর এই বিশ্বাসেই ভর করে তারা জয়ের জন্য যেখানে সেখানে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিত, কারণ জো তাদেরকে ছোটবেলা থেকেই এটাই শিখিয়েছে। এই সহজ সরল এয়ারবয় তাদেরকে সব বলে দেয়, আর সেই সাথে ওদেরকে পথ দেখিয়ে সোজা সিটাডেলের কাছে নিয়ে আসে। বিশাল আকৃতির 3টা পাহাড়ের সমন্বয়ে একটা দুর্গ। ডিমেন্টাস এখানে আসার পর খেয়াল করে তার মাথার উপর হাজারো সাদা রঙের এয়ারবয়। দেখে খানিকটা ঘাবড়ে গেলেও ব্যাপারটা কাউকে বুঝতে না দিয়ে সেও তার নিজের গোত্রের নেতাদের একত্রে করে তার সক্ষমতা জানান দেয়। তখন আমরা জোকে দেখতে পাই। সেই এখানকার প্রধান, যার জন্য এখানকার ওয়ারবয়রা জীবন দিতে প্রস্তুত। ডিমেন্টাসকে অবাক করে দিয়ে সে এখানকার যে কোনো একজন ওয়ারবয়কে পছন্দ করতে বলে। কথা মতো সে একজনকে দেখিয়ে দিলে ওই ওয়ারবয় কোনো ধরনের ভূমিকা ছাড়াই মুখের মধ্যে সিলভার স্প্রে দিয়ে নিজের সাহস আর আত্মত্যাগের জানান দেয়, আর পর মুহূর্তেই লাফিয়ে পড়ে বুম শব্দে নিজেকে বলি দিয়ে দেয়। এই ঘটনার সাথে সাথেই শুরু হয় হামলা। পরিস্থিতি বেগতিক দেখে ডিমেন্টাস তার লোকজন নিয়ে পালাতে শুরু করে। অবস্থা যখন আরও ভয়াবহ হচ্ছিল, তখন সে ফিউরেসাকে নিজের গাড়িতে তুলে নিয়ে পালাতে থাকে। কিন্তু সে সহজে ছেড়ে দেবার জিনিস নয়। এবার তার টার্গেট পড়ে জোয়ের গ্যাস টাউনের দিকে। বেশ পরিকল্পনা করে সে গ্যাস টাউন থেকে ছেড়ে আসা জোয়ের একটা ট্রাকে হামলা করার সিদ্ধান্ত নেয়। ব্যাপারটা পরিষ্কার করা দরকার। এখানকার ভৌগোলিক কারণে সিটাডেল থেকে গ্যাস টাউনের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। এই গ্যাস টাউনের দায়িত্বে আছে জোয়ের ভাই। যেহেতু গ্যাস টাউনে অনেক লোকজন কাজ করে, তাই ওদের প্রয়োজনীয় খাবার এবং পানি এই সমস্ত ওয়ার রিগে করে এখানে নিয়ে আসা হয়, আর যাওয়ার সময় এখান থেকে ওয়ার রিগে জ্বালানি বোঝাই করে নিয়ে যাওয়া হয় সিটাডেলের উদ্দেশ্যে। জোয়ের ঠিক এই রকমের আরও একটা স্থাপনা আছে, যেটাকে বুলেট ফার্ম নামে পরিচয় করানো হয়েছে। এখানে শুধু অস্ত্র ও বুলেট তৈরি করা হয়। ডিমেন্টাস তার লোকজন নিয়ে মাঝপথে ওত পেতে আসে। পাহাড় থেকে আড়াল হতেই তার লোকজন ওয়ার রিগে হামলা করে সেটাকে কবজা করে নেয়। তারপর শুরু হয় ডিমেন্টাসের খেলা। সে এবার কয়েকজন সেনাকে একত্রে করে তাদের গায়ে সাদা রং মেখে দেয়, যাতে ওদেরকে জোয়ের ওয়ারবয়দের মতো মনে হয়। তারপর তাদেরকে ওয়ার রিগে তুলে দিয়ে তারা গ্যাস টাউনের দিকে ছুটতে থাকে। উপর থেকে জোয়ের ভাই যখন দেখছিল যে তার লোকজন ডাকাতের খপ্পরে পড়ছে, তখন সে তাদেরকে গেট খোলার জন্য প্রস্তুতি নিতে বলে। এদিকে ডিমেন্টাস ওকে নিশ্চিত করার জন্য সে নিজেই তার নিজের লোককে মেরে ফেলে, যাতে জোয়ের ভাই বুঝতে পারে যে ওরা মনে হয় আসলেই বিপদে আছে। সে তাড়াতাড়ি করে গার্ডকে দরজা খুলতে পারে, আর ওয়ার রিগ ঢুকে পড়ে গ্যাস টাউনের ভিতরে। ডিমেন্টাস যে কি জিনিস তা এই ঘটনায় আর একবার বোঝা যায়। সে নিজের স্বার্থে তার আপন লোককেও খুন করতে দ্বিধা করে না। ওয়ার রিগ থেকে ডিমেন্টাসের লোকজন বের হয়ে সোজা জোয়ের গ্যাস টাউন কবজা করে নেয়, আর তার ভাইয়ের হাতের একটা আঙ্গুল কেটে পাঠানো হয় ওর কাছে, যাতে করে সে বিশ্বাস করে যে ডিমেন্টাস আসলেই গ্যাস টাউন দখল করে নিয়েছে। ডিমেন্টাস যখন ওর সাথে একটা ব্যবসায়িক চুক্তি করে আসছে, সে ওকে এমনভাবে বেঁধে নিয়ে আসছে যে একটু এদিক সেদিক হলেই যেন সে বাঁচতে না পারে। চুক্তি ফাইনাল হবার আগেই ধস্তাধস্তি করতে গিয়ে সে মারা যায়, আর ঠিক তখনই ডিমেন্টাসের এক চেলা একটা বোমার রিমোট বের করে দেখায়। যদি তারা কোনো ঝামেলা করে তাহলে এক টিপেই এখান থেকে গ্যাস টাউন উড়িয়ে দেবে। এমন সময় জোয়ের চোখ আটকে যায় ফিউরেসার দিকে। কি যেন মনে করে সে চুক্তি করতে রাজি হয়।
প্রতি 10 দিন পর পর এখান থেকে গ্যাস টাউনে তাদের জন্য খাবার পাঠানো হবে, আর বিনিময়ে সে তার জন্য প্রয়োজনীয় জ্বালানি দাবি করে এবং সেই সাথে অর্গান মেকানিক ও ফিউরেসাকে তার কাছে রাখতে হবে। ডিমেন্টাস প্রথমে রাজি না হতে চাইলেও অন্যান্যদের কথা ভেবে সে ডিল ফাইনাল করে, কারণ এই মুহূর্তে তাদের জন্য ফিউরেসাকে কাছে রাখার চাইতে খাদ্যের প্রয়োজন বেশি। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় ফিউরেসাকে একটা বিশেষ চেম্বারে নিয়ে আসা হয়েছে। এখানে অনেকগুলো মহিলা মানুষকে এক ধরনের বন্দি করেই রাখা আছে। এদের সাথে একমাত্র জো ব্যতীত আর কেউ সাক্ষাৎ করতে পারে না। তাদের কাজই হচ্ছে জোয়ের স্ত্রী হিসেবে সন্তান জন্ম দিয়ে তার বংশ বিস্তার করা। এদের এমন পরিস্থিতি দেখে ফিউরেসা ভয় পেয়ে উপরে চলে যায়। সেই রাতেই ঘটে যায় আরেক ঘটনা। ওর নাম রিকটাস, জোয়ের বড় ছেলে। কি যেন মনে করে সে রাতেই ফিউরেসার পিছু নিয়েছিল, কিন্তু পিচ্চি ফিউরেসা যে কি জিনিস তা হয়তো ওরা এখন হারে হারে টের পাবে। শেষ পর্যন্ত রিকটাস ফিউরেসাকে আর খুঁজেই পায়নি। এরপর থেকে বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। একদিন ধূলিঝড়ের মধ্যে নিচ থেকে একটা গাড়ি উপরে তোলার সময় সেখানে থাকা ওই ডগম্যান বাতাসের ধাক্কায় হঠাৎ নিচে পড়ে যায়। তখন জোয়ের ছোট ছেলে স্ক্রোটাস একটা বৃদ্ধ লোককে নিচে যেতে বলে। দেখেই বোঝা যাচ্ছে তার নিচে নামার কোনো ইচ্ছাই ছিল না, নামতে যাবে এমন সময় স্ক্রোটাসের চোখ আটকে যায় পিছনে থাকা ওই পিচ্চি যুবকের দিকে। ওকে দেখে বেশ হালকা পাতলা মনে হচ্ছে, তাই বৃদ্ধকে বাদ দিয়ে সে ওই পিচ্চি যুবককে নিচে যেতে বলে। শূন্যের মধ্যে ভেসে থেকে এই কাজটা করা অনেক কঠিন হলেও সে খুব ভালোভাবেই ব্যাপারটা সামলিয়ে নেয়। এই ঘটনায় স্ক্রোটাস খুশি হয়ে ওকে এখানকার প্রধান ডগম্যানের দায়িত্ব দেন। তারপর শুরু হয় ফিউরেসার পথ চলা। আসলে সে নিজেকে কখনোই মেয়ের পরিচয় দেয়নি। এখানকার সবাই জানতো সে ছেলে মানুষ, আর সে কখনো অন্য কারোর সাথে কথা বলতো না, তাই সবাই ওকে বোবা ভাবত। সে এখন ওয়্যার রিগ বানানোর জন্য মেইনটেনেন্সে অন্যান্য ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করে। এইখানে আমাদের একজন বিশেষ চরিত্রের সাথে পরিচয় করানো হয়। ওর নাম জ্যাক। তাকে সবাই এখানে প্রিটোরিয়ান জ্যাক নামে চিনে থাকে। জোয়ের ওয়েস্টল্যান্ডে যতগুলো ওয়্যার রিগ আছে সেগুলো চালানোর জন্য নিয়োজিত সে একজন উচ্চ দক্ষ সৈনিক, এবং সেই সাথে সে সিটাডেলের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও অভিজ্ঞ চালকদের মধ্যে একজন। এইবার ফিউরেসার নজর আটকে যায় জ্যাকের উপর, কারণ সে এবার একটা লম্বা সফরে বুলেট ফার্মের দিকে যাচ্ছে। তাই সুবিধা মতো কিছু খাবার রিগের নিচে ভরিয়ে নেয়, আর সে নিজেও সেখানে লুকিয়ে পড়ে যাতে করে এই জাহান্নাম থেকে সে পালাতে পারে। সকাল হওয়ার সাথেই তাদের যাত্রা শুরু হয়। তারা খুব ভালোভাবেই জানে এই রাস্তা পাড়ি দিতে গিয়ে তাদের মৃত্যুর ঝুঁকি পর্যন্ত আছে। যেখানে সেখানে ডাকাত দল ওত পেতে আছে। কিছু দূর যেতে না যেতেই শুরু হয় মরুদস্যুদের আক্রমণ, কারণ এই ওয়্যার রিগ দখল করতে পারলেই তাদের আগামী কয়েক মাসের খাবারের চিন্তা দূর হবে। এমন সময় ডাকাত দলের একজন ট্রাকের নিচে পড়ে গেলে ফিউরেসার জমানো আলুকপিগুলো সব নিচে পড়ে যায়, আর সেই সাথে ট্রাকের দ্বিতীয় ইঞ্জিনটাও বন্ধ হয়ে যায়। জ্যাক তখন তার সহযোগীকে দ্বিতীয় ইঞ্জিন চালু করার জন্য নিচে যেতে বলে। সে যখন তার কাজ প্রায় শেষ করছে, ঠিক তখনই উপর থেকে একটা বিস্ফোরণ এসে ওকে নিচে ফেলে দেয়, আর তখনই ফিউরেসা ওকে আটকে ফেলে। কিন্তু সে ওকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি। মারা যাওয়ার আগে সে কোনো মতে ফিউরেসাকে তার হাতের পাইপটা দিয়ে দেয়। সে তাড়াতাড়ি করে ইঞ্জিনের কাছে গিয়ে পাইপটা জোড়া লাগাতেই দ্বিতীয় ইঞ্জিন আবার স্টার্ট হয়ে যায়। তারপর বেশ খানিক সময় ধরে চলতে থাকে তাদের যুদ্ধ। এর মধ্যেই ফিউরেসা আবার তাদের সাথে যোগ দিয়েছে। জ্যাক প্রথমে ওকে দেখে খানিকটা অবাক হয়েছিল, কারণ এই প্রথম সে জানতে পারলো ফিউরেসা একজন মেয়ে মানুষ। সবাই খুব ভালো করেই জানতো যে সিটাডেলে মেয়ে মানুষের পরিচয় বলতে সে শুধুই জোয়ের একমাত্র রক্ষিতা। তাদের কাজই হচ্ছে বাচ্চা জন্ম দেয়া, আর ওই রকম একটা পরিবেশ থেকে নিজেকে এইভাবে হেফাজত করা যেমন তেমন কথা নয়। তবে আর যাই হোক, ফিউরেসা যদি এই সফরে না থাকতো তাহলে হয়তো জ্যাক আর কখনোই ফিরে যেতে পারতো না। সবাইকে খতম করার পর ফিউরেসা জ্যাকের মাথায় পিস্তল ঠেকিয়ে বসছে, কিন্তু জ্যাক যে কি জিনিস ফিউরেসাও হয়তো তার টের পায়নি। কষে একটা ব্রেক দিয়ে ফিউরেসাকে সামনে নিয়ে আসে, আর বাইরে ফেলে দিয়ে সে গাড়ি নিয়ে একাই চলতে থাকে। কিছু দূর যাবার পর জ্যাক আবার ওর কাছে ফিরে আসে। সে ওর চোখে মুখে প্রতিশোধের আগুন দেখছিল। সে বুঝতে পারছিল যে ফিউরেসা এখান থেকে কোথাও যেতে চায়। জ্যাক তখন ওকে কথা দেয় যে কোনোভাবে হোক সে ওকে এখান থেকে পালাতে সাহায্য করবে, আর সেই সাথে রোড এয়ারের সমস্ত কৌশল সে ওকে শিখিয়ে দেবে। তারপর দুজন বুলেট ফার্মের দিকে রওনা দেয়। এখানে আসার খবর পেয়ে আগে থেকেই অনেক মানুষ তাদের জন্য অপেক্ষায় ছিল। খাবার আনলোড করার পর সেখানে বুলেট, অস্ত্র ও আতশবাজি লোড করা হয়েছে। যাওয়ার সময় এখানকার ম্যানেজার জ্যাককে ভালোবেসে একটা দোনালা বন্দুক উপহার দেয়, কিন্তু তারা যাবার সময় জ্যাক এই বন্দুক আবার ফিউরেসাকে দিয়ে দেয়। দৃশ্যপট পাল্টে যায়। এখন তাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে গ্যাস টাউন। এখানে আসলে আমরা দেখতে পাই গ্যাস টাউনের পরিবেশ মারাত্মক খারাপ। মানুষ খাবারের অভাবে জানোয়ারের মতো আচরণ করছিল। ডিমেন্টাস কোনো মতে ওদেরকে সামলিয়ে নিয়ে জ্যাকের সাথে কথা বলে যে এইভাবে তারা আর এখানে থাকতে পারবে না। সে জোয়ের সাথে দেখা করতে চায়। আগামী 3 দিন পর ঠিক দুপুরবেলা সিটাডেলের মধ্যে জোয়ের সাথে একটা মিটিং করবে বলে সে ওকে বিদায় জানায়।
পরিস্থিতি এতটাই বিগড়ে গিয়েছে যে কোনোভাবেই জ্যাক সেখান থেকে সামান্য পরিমাণ জ্বালানিও আনতে পারেনি। ডিমেন্টাসের সহযোগিতায় জীবন নিয়ে সে এখান থেকে কোনো মতে বাইরে আসতে পারছিল। মেইন গেটের কাছে এসে ডিমেন্টাস জ্যাককে আবারও মিটিংয়ের কথা মনে করিয়ে দিয়ে ওকে বিদায় করে দেয়। সিটাডেলে এই খবর আসা মাত্র জোয়ের দুই ছেলে ক্ষোভে ফেটে পড়ছিল, কারণ জ্বালানি ব্যতীত ওদের এখানে সবকিছুই অচল হয়ে থাকবে। কিন্তু জো ওদের মাথা ঠান্ডা রাখতে বলে। সে একটা প্ল্যান করে কিছু ওয়্যারবয় সহ জ্যাক এবং ফিউরেসাকে আবারও বুলেট ফার্মে পাঠিয়ে দেয়। এবার আরও অস্ত্র ও গোলাবারুদ মজুত করতে হবে, কারণ জো এবার সরাসরি ডিমেন্টাসের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের সম্ভাবনা বুঝতে পেরে জ্যাক এবার আরেকটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সে এখন ফিউরেসাকে এখান থেকে মুক্ত হবার একটা সুযোগ করে দিতে চায়। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ফিউরেসাকে আলাদা করে একটা গাড়িতে 2টা বাইক, পরিমাণ মতো খাবার আর প্রয়োজনীয় জ্বালানি দিয়ে দেয়। ড্রাইভিং সিটে একজন ওয়্যারবয়কে বসিয়ে দেয় আর সবাইকে বলে আজকে ওর প্রমোশন হয়েছে। এই খুশিতে সবাই ফিউরেসার কথা প্রায় ভুলে গিয়েছিল। তারা যখন বুলেট ফার্মের ভিতরে আসছে তখন জ্যাক বুঝতে পারে যে এখানে কোনো না কোনো ঝামেলা হয়েছে। এমন সময় ওদের উপর হামলা শুরু হয়। সুযোগ বুঝে ফিউরেসা তার গাড়ি নিয়ে সাই করে গেটের বাইরে চলে আসে। জ্যাক নিজের কথা না ভেবে উপরে সবুজ আতশবাজি ফোটায় যাতে করে ফিউরেসা এখান থেকে যেতে পারে। সে চলেই যাচ্ছিল, হঠাৎ কি যেন মনে করে সে গাড়ি থামিয়ে আবার ভিতরে চলে আসে। এমন অবস্থায় জ্যাককে একা রেখে যাওয়া মানে তার সাথে বেইমানি করা। জ্যাক নিজেও এতক্ষণে ওয়্যারিং নিয়ে বুলেট ফার্মের একদম ভিতরে ঢুকে পড়ছে। সবাই যখন ওর দিকে ছুটে যাচ্ছিল এই সুযোগে ফিউরেসা একটা স্নাইপার নিয়ে গেটের কাছ থেকে ওকে কভার করে। তখন আমরা দেখতে পাই ডিমেন্টাস তার গোটা বাহিনী নিয়ে এখানে সবাইকে মেরে বুলেট ফার্ম দখল করে নিয়েছে। বেশ খানিকক্ষণ হাঙ্গামার পর জ্যাকের ওয়্যারিং যখন নিচে পড়ে যাচ্ছিল তখন ফিউরেসা ছুটে এসে ওকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। এর মধ্যেই ডিমেন্টাসও তার কাকড়া গাড়ি নিয়ে ওদেরকে পিছু নিয়েছে। সে ওদেরকে কোনোভাবেই ছাড়বে না। গেট ভেঙে চুরে সে ওদের পিছু পিছু ছুটতে থাকে। ফিউরেসা হাতের ম্যাপ দেখে তার রাস্তা ধরে চলতে শুরু করে। এখান থেকে গাড়িতে 3 দিনের পথ, তারপর বাইকে করে বাকি সময় পাড়ি দিলেই সে তাদের প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারবে। কিন্তু ডিমেন্টাস এতক্ষণে ওদের কাছাকাছি চলে আসছে। যেই রাস্তা ওদেরকে অনেক দূর ঘুরে আসতে হচ্ছে সেই রাস্তা ডিমেন্টাস খুব সহজেই তার কাকড়া গাড়ি নিয়ে ওই পাহাড় ডিঙ্গিয়ে আসতে পারছিল, তাই ওদেরকে ধরতে বেশিক্ষণ সময় লাগেনি। ফিউরেসা যখন ওকে গুলি করার জন্য হাত বের করছিল তখন ডিমেন্টাস তার গাড়ির বিশাল চাকা দিয়ে ওর হাত একেবারে থেতলে দেয়, আর সেই সাথে গাড়িটা উল্টিয়ে দিয়ে ওদেরকে ভিতর থেকে টেনে হিসড়ে বাইরে বের করে নিয়ে আসা হয়। ডিমেন্টাস উপস্থিত সবাইকে ওদের বিরুদ্ধে খেপিয়ে তুলে জ্যাককে একটা বাইকের পিছনে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, আর ফিউরেসাকে তার কাকড়া গাড়ির সাথে আধা ভাঙ্গা হাতটা বেঁধে ঝুলিয়ে রাখে। তারপর ঠান্ডা মাথায় কুকুর 3টাকে জ্যাকের পিছনে লেলিয়ে দেয়া হয়। কি নৃশংস একটা অবস্থা। সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত ওরা জ্যাকের লাশ নিয়ে সেলিব্রেট করতে থাকে। চলে যাওয়ার সময় ডিমেন্টাস খেয়াল করে ফিউরেসার কাটা হাতের অংশ শিকলে ঝুলে আছে, কিন্তু সে এখানে নেই, আর শিকলের বাকি অংশ গাড়ির চাকার সাথে পেঁচিয়ে রেখে সে চলে যায়। ডিমেন্টাস এইবার বুঝতে পারে এই মেয়ে কোনো সাধারণ জিনিস নয়। পরদিন সকাল হতেই ফিউরেসা সোজা চলে আসে জোয়ের কাছে। এখান থেকে সবাই গ্যাস টাউনের দিকে খেয়াল রাখছিল যে ডিমেন্টাস কখন এখানে আসবে, কিন্তু ফিউরেসা ওদেরকে জানায় যে সে এখানে আসবে না, কারণ ওরা এখন বুলেট ফার্ম দখল করে নিয়েছে। এখন তাদের টার্গেট এই সিটাডেল। কিন্তু ওই দূরের ধোয়ার কথা জানতে চাইলে সে ওদেরকে জানায় এইটা আসলে ওর একটা ফাঁদ। যখনই তারা এখান থেকে ডিমেন্টাসকে আক্রমণ করতে যাবে ঠিক সেই সুযোগ কাজে লাগিয়ে ওরা সিটাডেল দখল করে নেবে। জো পরিস্থিতি বুঝতে পেরে সবাইকে যুদ্ধের জন্য তৈরি হতে বলে, আর কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। এদিকে ডিমেন্টাসও তার বিশাল বাহিনী নিয়ে জোয়ের বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়। টানা 40 দিন ধরে চলে তাদের দুই পক্ষের এই মহাযুদ্ধ। শত শত লাশ, জানের বদলে যান। মরুভূমির দখল নিতে দুজনেই মরিয়া হয়ে আছে। এই সময়গুলোর মধ্যে ফিউরেসা তার জন্য একটা বায়োনিক হাতের ব্যবস্থা করে ফেলছে। এইটা তার আসল হাতের থেকেও বেশি কার্যকর মনে হচ্ছিল। সে অনেক দিন ধরে এইরকম একটা দিনের অপেক্ষায় আছে। সিটাডেলে এখন আর শক্তিশালী কোনো গাড়ি অবশিষ্ট নেই। একটা ভাঙা গাড়ি নিয়ে সে কোনো মতে যুদ্ধের ময়দানে চলে আসে। এখানে আসতেই সে খানিকটা অবাক হয়ে যায়। ওই হিস্টোরিম্যানকে জোয়ের লোকজন ধরে নিয়ে আসছিল, মানে ডিমেন্টাস এখনও জীবিত আছে। ফিউরেসার গাড়ি থেকে প্রয়োজনীয় তেল ও চাকা নিয়ে স্ক্রটাসের গাড়িটা সচল করে দেয়া হয়। এমন সময় তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায় যে কে এই গাড়ি নিয়ে যাবে। এই সুযোগে ফিউরেসা ওই গাড়ি নিয়ে সাই করে ছুটে চলে মরুভূমির মধ্যে। সে ওদের গাড়ির চাকা অনুসরণ করে যাচ্ছিল। এমন সময় খেয়াল করে তারা সবাই 3 দলে বিভক্ত হয়ে 3 দিকে চলে যাচ্ছে, কিন্তু সে কোনো দিকেই যায়নি। গাড়ি চালিয়ে দেয় সোজা পাহাড়ের উপরে। এক এক করে সব কটাকে মেরে দিয়ে ওকে মারতে যাবে। এমন সময় সে খেয়াল করে ওইটা ডিমেন্টাস নয়। সে আগেই ওদেরকে তার গাড়ি দিয়ে নিজে আলাদা হয়ে গিয়েছে। ফিউরেসার তারা খেয়ে ডিমেন্টাসের ওই চেলা চোরাবালিতে পড়ে চিরদিনের জন্য হারিয়ে যায়।
সে এবার একটা উঁচু টিলার উপরে এসে স্নাইপার টার্গেট করে আছে। দুইজন দুই দিকে যাচ্ছিল। বহু দূর এভাবে দাবরানি খেয়ে সে দুর্বল হয়ে পড়ছিল। সেই সাথে বাইকের তেলও শেষ হয়েছে। ফিউরেসা এবার একদম ডিমেন্টাসের মুখোমুখি। সে এখন আর রেগে যাচ্ছে না, ঠান্ডা মাথায় ওর সাথে কথা বলছিল। ওকে দেখে বোঝাই যাচ্ছিল না যে তার ভিতরে এত রাগ আর প্রতিশোধের আগুনের তাড়না। সব কিছু যেন তার মধ্যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এর মধ্যেই ডিমেন্টাস ফিউরেসাকেও চিনতে পারছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ওর যে পরিণতি হয়েছিল, ডিমেন্টাস এইটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ওর মাকে সে যেভাবে শাস্তি দিয়েছিল, ঠিক সেইভাবে ওকেও শাস্তি দিয়েছে সে। তারপর আমরা দেখতে পাই সিটাডেলের একটা নির্জন জায়গায় ডিমেন্টাসের উপরে তার জীবিত অবস্থায় একটা ফলের গাছ গজিয়েছে। তবে ফিউরেসার আর বাড়ি ফেরা হয়নি। অনেক দিন পরের ঘটনা। সে এখন অনেক বড় হয়েছে। আজকে সে তার জীবনের আরেকটা বড় ধরনের রিস্ক নিতে যাচ্ছে। এখানকার সমস্ত গর্ভবতী মেয়েরা আজকে এই নরক থেকে মুক্তি পাবে, কিন্তু স্বয়ং জো এবার তার পিছু নিয়েছে। আর এই ঘটনার মধ্য দিয়েই মুভির কাহিনী শেষ হয়। এটা যদিও ম্যাড ম্যাক্সের দ্বিতীয় কিস্তি, কিন্তু এর পরের ঘটনা প্রথম মুভিতে দেখানো হয়েছে। এর দ্বিতীয় কিস্তির এক্সপ্লেন জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।